বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে এখানে চলে এলেন ভারতে। এখনও তিনি এখানে আছেন। সম্ভবত তিনি ডিসেম্বরে আবার বাংলাদেশে ফিরতে পারেন, এটা শেখ হাসিনার তরফ থেকে জানানো হয়েছে। এবারে আসি যে তসলিমা নাসরিন 2007 সালে তাকে ভারত থেকে চলে যেতে হয়েছিল। তার কারণ সেই সময়ের সেন্ট্রাল গভর্নমেন্টে যারা ছিল এবং রাজ্য সরকারগুলোতে যারা ছিল তাদের বক্তব্য ছিল যে তসলিমা নাসরিন যদি ভারতে থাকে বা এই রাজ্যে পশ্চিমবঙ্গে থাকে তাহলে যে সমস্ত কট্টরপন্থী সংগঠন আছে ভারতেও তারা গন্ডগোল তৈরি করতে পারে। সেই কারণে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে তসলিমা নাসরিনকে চলে যেতে হয়েছিল। কিন্তু এইবারে যে সরকার এখন রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা সেই রিস্কটা নিয়েছে এবং তসলিমা নাসরিনকে আজকে ল্যান্ড করালো 31 তারিখে। এরপরে আসি যে তারিক রহমানকে সেপ্টেম্বর মাসে ভারতে যে ব্রিক্সের সম্মেলন হতে যাচ্ছে নিউ দিল্লিতে, সেখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যাতে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভারতে আসেন। এইবারে এই তিনটে ঘটনা কি একেবারেই কাকতালীয়, নাকি এই ঘটনা তিনটে একটার সঙ্গে একটা কানেক্টেড, সেইটাই আমরা বুঝবো আজকের ভিডিওতে। প্রথমে আমরা শুরু করি তারেক রহমানকে দিয়ে। দেখুন, ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানকে যে ইনভাইট ভারতের তরফ থেকে করা হয়েছে, এত কিছু বাংলাদেশ করছে তারপরেও তার মানে ভারত চাইছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা ঠিক হোক। সেটা চাওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশ আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবারে ব্রিক্স 2011 সালে তৈরি হয়েছিল, সেখানে ব্রাজিল, ভারত, রাশিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, 5টা দেশ নিয়ে। এইবারে যদি বাংলাদেশ যে ইনভাইট যেটা করা হয়েছে, বাংলাদেশ যদি এবারে আসে, এক্ষুনি তো বাংলাদেশ এর মেম্বারশিপ পাচ্ছে না, যদি আগামী দিনে পায় তাহলে বাংলাদেশের জন্য সুখবরটা কি না, একদিকে ব্রাজিল মানে লাতিন আমেরিকা, উল্টো দিকে সাউথ আফ্রিকা মানে আফ্রিকা। তার মানে লাতিন আমেরিকা এবং সাউথ আফ্রিকা এই দুটো আফ্রিকা, এই দুটো জায়গার কিন্তু অ্যাক্সেস বাংলাদেশ আগামী দিনে পাবে ট্রেড করার ক্ষেত্রে। আচ্ছা, 2024 সালে আরও কে কে জয়েন করেছে না, ইজিপ্ট, ইথিওপিয়া, সৌদি আরব, ইউএই এবং ইরান, আর 2025-এ ইন্দোনেশিয়া। তার মানে কি হলো, মিডল ইস্ট আর একদিকে সাউথ ইস্ট এশিয়া, এই জায়গাটাও কিন্তু বাংলাদেশের জন্য একেবারেই খুলে যাবে। তার সঙ্গে সঙ্গে আফ্রিকা তো আছেই। তার মানে এই যে এত বড় জায়গাটা বা বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে কিন্তু শুধুমাত্র যদি বাংলাদেশ ব্রিক্সের মেম্বার হতে পারে। মানে এইবারে এসে অন্তত যদি সেই সম্মেলনে যোগ দেন তারেক রহমান, সেখান থেকে নিশ্চয়ই আলাপ আলোচনা হবে এবং সেখান থেকে বাংলাদেশের জন্য আগামী দিনে অর্থনৈতিক উন্নতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ ব্রিক্স এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবীর যে পপুলেশন তার 49.5% ব্রিক্সের যে সমস্ত দেশগুলো আছে তাদের মধ্যে থেকে আসছে। আর একদিকে সারা পৃথিবীর 40% জিডিপি কিন্তু এই ব্রিক্সের দেশগুলোর মধ্যে থেকে আসছে। আগামী দিনে সেন্ট্রাল এশিয়ার আরো দেশ এখানে জয়েন করবে এবং সাউথ ইস্ট এশিয়ারও আরো দেশ জয়েন করবে। মানে যে ব্রিক্সের আগামী দিনে মেম্বার হবে তাদের মধ্যে আলোচনা হবে, সেখানে ট্রেড হবে এবং অর্থনৈতিক অগ্রগতি হবে। এবারে এখান থেকে ভারত এটা বোঝার চেষ্টা করছে যে বাংলাদেশ কি অর্থনৈতিক সমৃদ্ধি চাইছে, এইটা কিন্তু ভারতের কাছে একটা বড় প্রশ্ন। এইবারে তারেক রহমান ভারতে আসলে নিশ্চয়ই সেখানে ভারতের সঙ্গে আলাপচারিত হবে। সেখান থেকে যদি তারেক রহমান ভারতের কাছে এই প্রস্তাব রাখে যে তিনি চান যে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাক, কারণ তিনি গণতান্ত্রিকভাবে দেশটাকে চালাতে চান, কিন্তু বাংলাদেশে যেটা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কট্টরপন্থী সংগঠনগুলো আছে, যেমন জামাত আছে, আনসারুল্লাহ বাংলা আছে, এই সমস্ত যে সংগঠনগুলো আছে, সেই ক্ষেত্রে সেইটা তারেক রহমানের জন্য অসুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে ভারত তারেক রহমানকে একটা মেসেজ দিতে চাইলো তসলিমা নাসরিনকে দিয়ে, যে আগের সরকাররা যেটা ভেবেছিল গন্ডগোল হওয়ার জন্য তারা তসলিমা নাসরিনকে যেতে দিয়েছিল, মানে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেই কট্টরপন্থীরা তারা আজও ভারতবর্ষে আছে এবং বাংলাদেশের থেকে বেশি মুসলমান ভারতে আছে, কট্টরপন্থী সংগঠনগুলো আছে। কিন্তু তারপরেও ভারত তসলিমা নাসরিনকে এখানে নিয়ে এলো, এই চ্যালেঞ্জটা ছুড়ে দিল যে কট্টরপন্থী সংগঠন বা মৌলবাদী যে সমস্ত সংগঠনগুলো আছে তারা এই দেশের গণতান্ত্রিক যে পরিকাঠামো সেইখানে হস্তক্ষেপ করতে পারবে না। যদি করে তাহলে ভারতবর্ষের সরকার প্রশাসন তারা রেডি আছে সেটাকে কিভাবে সামাল দিতে হয়, এবং ভারতবর্ষে যদি এটাকে সামাল দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশও এই কট্টরপন্থীদের কিভাবে সাইড করে দিতে হবে সেইটা ভারতবর্ষ জানে। তার প্রমাণ কিন্তু পাকিস্তানে আজকে দেখা যাচ্ছে, এক্সাম্পল রয়েছে পাকিস্তানে। তসলিমা নাসরিনের পর আসি যে শেখ হাসিনা। এইখান থেকে কিন্তু ভারতবর্ষ
এইটা বোঝার চেষ্টা করছে যে ডিসেম্বরে যে শেখ হাসিনা যে যাবে বলছে সেইটা কি শেখ হাসিনার জন্য মানে ঠিক হবে, ঠিক কাজ করা হবে কি, সেইটা কিন্তু নির্ভর করবে এই ব্রিক্সে যদি তারেক রহমান আমাদের দেশে আসে। তার কারণ যদি তারেক রহমান এটা চান যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি সরকার আছে, আগামী দিনে যদি শেখ হাসিনা যান সেখানে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠবে এবং সেখান থেকে মানুষ ভোট দেবে, নির্বাচন হবে, সেখানে ভোট হবে, বিএনপি ক্ষমতায় আসলে আসবে বা শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আসবে, যদিও নিষিদ্ধ আছে, কিন্তু সেটা সরিয়েও দেওয়া যেতে পারে। তারেক রহমান কি সেটা চাইছেন যে গণতান্ত্রিকভাবে একটা দেশ চলুক, নাকি শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে, আওয়ামী লীগ সংগঠন আজও বাংলাদেশে যথেষ্ট শক্তিশালী আছে, ফলে তারেক রহমান সেই ভয় পেয়ে আদতে শেখ হাসিনাকে এন্ট্রি দিতে চাইছেন না, তার বদলে তিনি এটাতে রাজি আছেন যে বাংলাদেশে জামাতের মতো সংগঠনগুলো তারা আগামী দিনে বাংলাদেশকে গ্রাস করে নিক। এবারে সেটা যদি গ্রাস করে নেয় তাহলে কিন্তু তারেক রহমানও আগামী দিনে প্রধানমন্ত্রী থাকবেন না, সেখানেও কিন্তু উল্টে যাবে বিষয়টা। কারণ যে সমস্ত জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়ে মৌলবাদ ঢুকে পড়েছে সেখানে কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো থাকে না। এবারে এই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের একটা ভূমিকা আছে এবং সেখান থেকে বাংলাদেশের মানুষ কিন্তু লাস্ট যে নির্বাচন বাংলাদেশে হয়ে গেছে সেখানে কিন্তু এইটা বোঝাবার চেষ্টা করেছে যে তারা কিন্তু মৌলবাদকে সমর্থন করছে না, তারা বিএনপিকে ভোট দিয়েছে। ইভেন আওয়ামী লীগের মানুষরাও কিন্তু বিএনপিকে ভোট দিয়েছিল যাতে জামাতের মতো কট্টরপন্থী সংগঠনকে সেখানে আটকানো যায়, তাই কিন্তু বিএনপি ক্ষমতায় এসছে এবং এত ভোট পেয়েছে। না হলে কিন্তু বিএনপির সেই সংগঠন নেই যে বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারতের আসল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমান যদি এখানে আসেন সেখান থেকে যে আদতে তিনি কি বাংলাদেশের সমৃদ্ধি চাইছেন নাকি না তিনি কিছুদিনের জন্য অন্তত তার যে চেয়ার সেটাকে রক্ষা করতে চাইছেন, সেইটাকে বুঝে নেওয়া। এবং তারপরে আজকে অবধি এতদিন অবধি বাংলাদেশে মানে ছাত্র আন্দোলনের পর, যেটাকে টেরারিস্ট আন্দোলনই বলা যায়, সেই আন্দোলনের পর যে অবস্থা চলেছে, যে সিচুয়েশন বাংলাদেশে হয়েছে, ভারতের বিরুদ্ধে মানে চরম এক অনাস্থা যেটা দেখা গেছে, কিন্তু তারপরও ভারত সরকারের তরফ থেকে আজও কিন্তু বাংলাদেশের জন্য একটা ঠিকঠাক বার্তা পৌঁছে দিতে চাইছে যে ভারতবর্ষ চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ঠিক হোক। সেইটা কি বাংলাদেশ আদতে রাজি হবে? কারণ এইটাই কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জন্য লাস্ট সুযোগ ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছে এই ব্রিক্সের সামিটে বা তারেক রহমানকে ইনভাইট করার মধ্যে দিয়ে। যদি বাংলাদেশ এটাতে না আসে, মানে তারেক রহমান যদি না আসেন এই ব্রিক্সের সম্মেলন অ্যাটেন্ড করতে, তাহলে কিন্তু ভারতবর্ষের কাছে পরিষ্কার হয়ে যাবে, ভারত সরকারের কাছে, যে বাংলাদেশ তার মানে আর্থিক সমৃদ্ধি চাইছে না, উল্টে বাংলাদেশ চাইছে যে একটা ইসলামিক মৌলবাদ, কট্টরপন্থী যে মৌলবাদ সেইটা বাংলাদেশে কায়েম হোক। যদি এই অবস্থা হয় বাংলাদেশে, হতে দেবে না ভারতবর্ষ, ভারত সরকার কোনো অবস্থাতেই বাংলাদেশকে মৌলবাদীদের হাতে যেতে দেবে না। এতদিন ধরে ভারতবর্ষ সম্পর্ক ভালো রাখার জন্য যা যা করেছে, এরপরে কিন্তু ভারতবর্ষ ঠিক তার উল্টো কাজগুলো করবে, সেটার জন্য কিন্তু বাংলাদেশকে তৈরি থাকতে হবে। কারণ বাংলাদেশকে ভারতবর্ষ এত সহজে চীন, সিআইএ, মৌলবাদ এগুলোর কাছে কিন্তু ছেড়ে দেবে না। আর এক্ষেত্রে ভারত যে কি করতে পারে সেটা কিন্তু পাকিস্তানের উদাহরণ সামনে রয়েছে। এবারে বাংলাদেশ আগামী দিনে কি করবে সেটা কিন্তু বাংলাদেশকে ঠিক করতে হবে। ভারতবর্ষ সব কিছুর জন্য রেডি আছে, সব রকম প্ল্যান নিয়েই কিন্তু পুরো ছকে ফেলা হয়েছে, সেই মতো কিন্তু ভারতবর্ষ রেডি আছে। এখন আমাদের অপেক্ষা যে সেপ্টেম্বর মাসে তারেক রহমান কি এখানে আসছেন, যদি আসেন তাহলে এক পরিস্থিতি, আর যদি না আসেন তাহলে কিন্তু অন্য পরিস্থিতির জন্য বাংলাদেশকে ওয়েট করে থাকতে হবে।